ক্যাবিনেট ফর্ম করেছেন। এখানে আমার ২ টা ইস্যু। একটা হচ্ছে যে উনি আদৌ ইউনূস যেমন ইউনূসের উপরে হচ্ছে বিভিন্ন তার যে নিয়োগকর্তারা আছে তারা যেমন তাদের পছন্দের লোক ঢুকায় দিছিল, এই ক্যাবিনেটও হয়তোবা এমন হতে পারে যে তারেক রহমান আসলে হচ্ছে সচেতনভাবে তার ক্যাবিনেট কতটুকু বাছাই করতে পেরেছেন, এটা নিয়ে একটা হচ্ছে ডাউট আছে। আর করলেও উনার যে পার্সোনালিটি ট্রেট যেটা ২০০১ থেকে ২০০৬ সময় দেখা গেছে, সে এরকম অযোগ্য, অদক্ষ যারা শুধুমাত্র হচ্ছে তার অনুসারী হবে, তার বেনিফিট নিশ্চিত করতে পারবে, তাদেরকে হচ্ছে উনি মন্ত্রিত্ব দিয়েছেন। এবং যে কারণে প্রতিনিয়ত হচ্ছে আমরা এই ধরনের আপনার প্রলাপ বকার মতো হচ্ছে বক্তব্য দিচ্ছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাতে সবচেয়ে আগায় আছেন খোদ তারেক রহমান। হ্যাঁ? তো উনি যেভাবে ধরেন হচ্ছে লন্ডন থেকে উনি যখন হচ্ছে বাংলাদেশে ফিরে গেলেন, উনার যে একটা পিআর টিম, আ আ উনি ১৭ বছর লন্ডন থাকাকালীন সময়ে উনার পিআর টিম তার বিভিন্ন রকমের আপনার হচ্ছে পার্সোনালিটি জেনারেট করার চেষ্টা করেছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ইভেন বাংলাদেশে ফিরে আসার আগে একবার দেখা গেল হচ্ছে যে উনি লন্ডনে বাসে চড়ছেন। এরকম একটা হচ্ছে আপনার ছবি কয়েকদিন ভাইরাল করে দেওয়া হইল। বাট পরবর্তীতে উনি যখন ওখানে ইউনূসের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন উনি কি লাক্সারিয়াস কার দিয়ে গিয়েছেন, উনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির আপনার হচ্ছে মানে মূল্য কত বা কতটুকু লাক্সারিয়াস লাইফ লিড করতেন, সেটা তো মানুষজন হচ্ছে সামনে চলে আসছে। সো এই ধরনের চিপ স্টান্টবাজি আসলে এই সময়ে চলে না। বিএনপি সরকার, যেটা আমি সবসময় বলি যে তারা যেটা তাদের যে কথিত স্লোগান তারা এটা সচেতনভাবে করেছে না, মানে আপনার হচ্ছে হয়ে গেছে যে টেক ব্যাক বাংলাদেশ। তারা আসলে বাংলাদেশকে তার এই পূর্ববর্তী সময় ২০০১ থেকে ২০০৬ সাল থেকে শুরু করেছে। তখন যেমন সত্যের সাথে মিথ্যা মিশেল করে হচ্ছে মানুষজনকে যা বলা গেছে সেটাই মানুষজন হচ্ছে বিশ্বাস করেছে। তার কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিষয়গুলা ছিল না। আপনি যে ধরনের প্রপাগান্ডা আপনার আ বা নিজস্ব অনুগত কিছু প্রেস মিডিয়া এবং আপনার যদি গণমাধ্যমকে আপনার নিয়ন্ত্রণ করতে পারতেন, তখন হচ্ছে সেই ধরনের বক্তব্য আসতো। আপনার নিশ্চয়ই মনে আছে যে ২০০১ থেকে ২০০৬ সময়ের সামনে গণমাধ্যমের উপর এরকম কঠোর রেস্ট্রিকশন আরোপ করে এই তারেক রহমান কি করছে, তারেক রহমান এই করছে, সেই করছে, যত রানা ফোকাস বিএনপি সরকারকে দেওয়া হয়েছিল তার থেকে বেশি ফোকাস কিন্তু তারেক রহমান পাইতো। সেই সময়ে তার এক্টিভিটি, সে এখানে যাচ্ছে, সে ক্রিকেট খেলছে কুকুরকে নিয়ে, বিভিন্ন ধরনের হচ্ছে এতে মানুষজন এগুলা হয়তো ভুলে গেছে। তো তারা আসলে ওই জায়গায় শুরু করেছে যে এখন আমরা হচ্ছে এরকম একটা পাবলিক সিটি স্টার। সো তারেক রহমানের লন্ডন এর স্ট্যান্ডবাজি থেকে শুরু করে লন্ডন থেকে আপনার নিশ্চয়ই একটা মনে আছে যে সে একটা তারেক রহমান নিজে একটা কার্টুন শেয়ার দিয়েছিল যে তাকে ক্যারিকাচার করে একটা কার্টুন বানানো। তাকে বলার চেষ্টা করা হলো যে তারেক রহমান এত উন্নত মানসিকতার হয়ে গেছে। আর এই সরকারের হচ্ছে আপনার চিফ হুইপ না কার বিষয়ে একটা কার্টুন প্রকাশ করার কারণে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে তারেক রহমান বা বিএনপিকে ব্যাপারে আপনার হচ্ছে সমালোচনা করার কারণে ৫ জনকে অ্যারেস্ট করা হইছে এই ২ মাসের ভিতরে। অর্থাৎ তাদের এই ভন্ডামিটা আসলে লম্বা সময় ধরে রাখা যায় না। যে কারণে বলছিলাম এই কথা যে তারেক রহমান এখান থেকে ফিরে আসা, সে কিভাবে ছবি দিবে, কি ড্রেস পরে বের হবে, কি ধরনের বক্তব্য দিবে, এই সব বক্তব্যগুলো খুব স্ক্রিপ্টেড ছিল। শুরুতে একটা সার্টেন টাইম পর্যন্ত স্ক্রিপ্ট মেইনটেইন করে চলছে। যতক্ষণ পর্যন্ত সিচুয়েশনটা তার কন্ট্রোলে ছিল। কিন্তু আপনি যখন ১৮ কোটি মানুষের একটা দেশ এবং প্রায় $৫০০ বিলিয়ন এর একটা ইকোনমির দায়িত্ব নিবেন, তখন কিন্তু স্ক্রিপ্ট দিয়ে আপনার চলবে না। কারণ এখানে অনেকগুলা একটা রাষ্ট্র চালানোতে এমন অনেক ভেরিয়েবল আসবে যে ভেরিয়েবল গুলা আপনার এক্সপেরিয়েন্স, আপনার সদিচ্ছা, আপনার দেশপ্রেম এবং আপনার মেধা হচ্ছে সর্বতোভাবে সেই সিচুয়েশন গুলার ক্ষেত্রে হ্যান্ডেল করতে পারবে। এখানে হচ্ছে আপনার অনুগত লোক আইসা ছবি তুলবে, একদম খুব পলিশড আকারে বক্তব্য লিখে দিবে, সেই বক্তব্য দিবেন, সেটা হয় না। এখন এই লিখে দেওয়া বক্তব্যের মাঝেও যে নির্বাচন পূর্ব সময়ে উনি যেসব জায়গায় গিয়েছে, যেখানে হচ্ছে আপনার আ আ কি বলে আ বা ভুট্টা সয়াবিন হয় না, সেখানে সয়াবিন চাষ করানোর চেষ্টা করেছে। কুমিল্লাতে যেখানে ইপিজেড আছে সেখানে ইপিজেড এর আপনার তৈরি করার মানে আ ঘোষণা দিয়েছে। সো প্রতিনিয়ত কিন্তু উনার এই বক্তব্য চলমান। ইভেন সংসদ বা এই কিছুদিন আগে উনি বললেন যে মাওলানা ভাসানী তারেক রহমান মানে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিল। সো এই, এই সার্বিক জিনিসগুলো কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে হচ্ছে যে তারা আসলে এই রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত না। নাম্বার 1 এরকম দক্ষতা তার নাই এবং এই সদিচ্ছাটাও তার নাই। একটা হচ্ছে আপনার প্রস্তুতি, আর ২ নাম্বার হচ্ছে যে প্রস্তুতির কিছু ঘাটতি থাকলে আপনার ইচ্ছা, ডেডিকেশন, আপনার এফোর্ট মিলা সেটা ওভারকাম করা সম্ভব। কিন্তু সেই ডেডিকেশন এই সরকার ইনক্লুডিং তারেক রহমান বা আপনার তার মানে যে ক্যাবিনেট ফর্ম করেছে তাদের কারোরই আসলে এই সদিচ্ছা বা এই দেশপ্রেমটুকু নাই। তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে তাদের প্রচন্ড তাড়াহুড়া, কিভাবে এই হঠাৎ পাওয়া ক্ষমতাটাকে কাজে লাগায়া তারা ব্যক্তিগতভাবে বেনিফিট গুলা নিশ্চিত করতে পারবে এবং তাদের সকল কাজ হচ্ছে ওই দিকে হচ্ছে আপনার ইন্ডিকেট করছে। তো এই কারণেই যেহেতু তারা আসলে কোনোভাবেই আপনার হচ্ছে এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আছে রাষ্ট্রের, সেটাকে হচ্ছে মানে আপনার প্রপারলি হচ্ছে ম্যানুভার করতে পারছে না, অ্যাড্রেস করতে পারছে না। সো যেকোনো যেন তেন ভাবে হচ্ছে কথাবার্তা বলে আসলে পাশ কাটানোর চেষ্টা করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে জিনিসটা
যে আবারও বলি যে 2001 থেকে 2006 সাল সময় তখনকার যে আপনার ডাইনামিক্স ছিল, সেই ডাইনামিক্সটা এই যেন তেন কথা বলে তখন পার পাওয়া গেলেও এখন আর এগুলো পার পাওয়া যাচ্ছে না। কারণ সাথে সাথেই সবকিছু সাধারণ মানুষজন হচ্ছে আপনার সামনে চলে আসছে। আপনার যে কারণে এই যে আপনার ওদের যে সালেহ শিবলি আপনার প্রেস সেক্রেটারি একটা বক্তব্য দিল যে ২ মাসে সরকারের উপর আস্থা ফিরে এসেছে, বিশেষ করে তারেক রহমানের উপর হচ্ছে আস্থা ফিরে এসেছে। তো এই পোস্টের নিচে যে খোদ বিএনপির যে অফিসিয়াল পেজের পোস্টের নিচে হচ্ছে ৯১,০০০ এর ভিতরে ৮২,০০০ হচ্ছে হাহা। আর নিচে কমেন্ট গুলা এমন অকথ্য ভাষায় গালাগালি যেগুলো আসলে বলা যায় না। আমি চাই চ্যানেলের একটা প্রতিবেদন, চ্যানেলের যে এই রিপোর্ট সেটার নিচে হচ্ছে ২২০,০০০ আপনার হচ্ছে হাহা পড়েছে। অর্থাৎ এই যে মানুষ যারা দেখছে তারা প্রকাশ্যে কথা বলতে না পারলেও এখনো কিন্তু এই গণমাধ্যমের রেস্ট্রিকশন বলেন, আপনার মানুষজনের হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার এই জায়গাটাতে কিন্তু এখনো হচ্ছে খুবই একটা কন্ট্রোল সিচুয়েশন আছে। সে কারণে হয়তো প্রকাশ্যে মানুষজন কথা বলতে পারছে না, কিন্তু তাদের এই মানে হতাশা, তাদের এই অতৃপ্তি, তাদের এই হচ্ছে আপনার ক্ষোভটাকে তারা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া এদের এই কথিত আপনার মিথ্যাচারের আপনার হচ্ছে পোস্টগুলো নিচ্ছে, তাদের হাহা এবং কমেন্টের মাধ্যমে তাদের এই রিফ্লেকশন চলে আসছে। এবং তারেক রহমান নিজেও তো বগুড়ায় যে কথাবার্তা বললো, ও একটা কথা হচ্ছে স্বৈরাচারের পাচার করা টাকা নিয়ে এসে ওনারা ইয়ে করবেন, মানে ফ্যামিলি কার্ড এগুলো করবেন। আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু ১৭ বছরও তার পাচার করার টাকা আনতে পারে নাকি। সিঙ্গাপুরে সামান্য কিছু টাকা আসছে, তার পাচার করার টাকার পরিমাণ এত ছিল, লন্ডনে বাড়ি কিনা থেকে এই জীবনযাপন কোনোদিন কোনো কাজ করতে হয় না, তার টাকাগুলো আনতে পারে না কিন্তু আওয়ামী লীগ। দেখেন এটা আপনার কেন আমি আপনাকে বলি যে এই জিনিসটা ধরেন হচ্ছে যে ফ্যামিলি কার্ড তারা যে কাজটা করেছে, এই বক্তব্যটা দেখেন এরা, আমি আগের পরে বলছিলাম না যে সে মাওলানা ভাসানীরকে কেন বলল যে মাওলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে আপনার হচ্ছে তার ধানের শীষ তুলে দিয়ে গেছিল। কারণ বিএনপির রাজনীতির একটা হচ্ছে মানে ডিএনএ হচ্ছে মিথ্যাচার এবং ইতিহাস বিকৃতি। তো ইতিহাস বিকৃতি শুরুটা কিন্তু একটা জায়গায় করতে হয়, অর্থাৎ আপনাকে মিথ্যাচার একটা জায়গায় শুরু করবেন, দেন এটাকে বেস করে হচ্ছে আপনার ইন দা লং রানে এটা বারবার আপনি বলে বলে এটাকে সত্যের মতো নিয়ে আসবেন, অর্থাৎ আপনি একটা হচ্ছে এলিবাই তৈরি করবেন। আমার কাছে মনে হয় যে তারেক রহমানের এই বক্তব্যটাও একটা কাইন্ড অফ এলিবাই। কেন এলিবাই বলছি, যে তারা যে ফ্যামিলি কার্ড, প্রথমত যে ফ্যামিলি কার্ড আওয়ামী লীগ আমলে দেওয়ার যে কার্ড আপনার হচ্ছে ছিল, এটা কি হচ্ছে সুবিধা আরো কার্টেল করে লিমিটেড মানুষজনের কাছে দেওয়া হয়েছে, এক। দ্বিতীয়ত হচ্ছে এই ফ্যামিলি কার্ডটা লং টার্মে কন্টিনিউ করা এদের জন্য কঠিন হবে। কেন কঠিন হবে? অলরেডি কিন্তু হচ্ছে আইএমএফ এর লোনের কিস্তি ইউনুস নিজে হচ্ছে ছাড় করাইতে পারে না, এরাও পারছে না। এবং আইএমএফ কিন্তু স্পেসিফিক ভাবে এই যে খরচগুলোর ব্যাপারে এখানে এই ফ্যামিলি কার্ড বা যে এই আপনার হচ্ছে প্রান্তিক জনগণকে যে সুবিধাগুলো দেওয়া হবে, সেই সুবিধাগুলোর ব্যাপারে তারা কিন্তু হচ্ছে অলরেডি অবজেকশন দিয়েছে, এক। অর্থাৎ ভর্তুকি কমিয়ে নিয়ে আসার ব্যাপারে তাদের হচ্ছে স্ট্রং অবস্থান আছে, সেটা পারে নাই বললেই তারা দিচ্ছে না। দ্বিতীয়ত আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করা হয়েছে, সেই চুক্তিতেও কিন্তু হচ্ছে আপনার ভর্তুকি সংক্রান্ত বিষয় হচ্ছে অব্লিগেশন দেওয়া হয়েছে। অর্থাৎ তারা যে ফ্যামিলি কার্ডটা করেছে, দেয়ার ইজ হাই পসিবিলিটি এটা তারা হচ্ছে ফাইন্যান্সিয়াল কারণে হোক বা এই তাদের চুক্তির কারণে হোক কন্টিনিউ করতে পারবে না। তো এই কারণে তারা বলছে যে আমরা এই টাকা পাচার করা টাকা নিয়ে আসবে, নিয়ে এসে হচ্ছে আপনার আপনার কি বলে ওই আপনাদেরকে দিব। তো এটা হচ্ছে ওই যে আপনার ১০ মণ ঘিউ ঢালতে পারবে না, রাধাও নাচবে না, এরকম একটা অবস্থা হবে আরকি। কারণ টাকা পাচার করা, টাকার তো কোনো অস্তিত্বই নাই। অস্তিত্ব নাই এই অর্থে বলছি যে টাকা পাচার করা সারা দুনিয়ার একটা বৃহৎ প্রবলেম। এটা শুধুমাত্র বাংলাদেশের না। কেউই ক্লেম করতে পারবে না যে ১৭ বছরে হচ্ছে টাকা পাচার হয় নাই। এটা এই আপনি শুধুমাত্র ১৭ বছরের ফ্রেমওয়ার্ক ধরেন কেন? আপনি তার আগের বিএনপি আমলের ৫ বছর নেন, আপনি 111 এর ৫ বছর নেন। সবচেয়ে বেশি টাকা এক্সপোনেনশিয়ালি যদি টাকা পাচার হয়ে থাকে, সবচেয়ে বেশি পাচার হইছে ইউনূসের ১.৫ বছরে। অর্থাৎ টাকা পাচার সবসময়ই হয়। বাংলাদেশ থেকে না, দুনিয়ার সব জায়গাতেই। যে কারণে আপনার ওই যে সুইস ব্যাংক এই অ্যাকাউন্টের কথাই আসছে, বিভিন্ন অফশোর অ্যাকাউন্টিং বলে, অ্যাকাউন্ট তৈরি করা বলে, অনেকগুলা কান্ট্রি আছে ক্যারিবিয়ান কান্ট্রি যেগুলো হচ্ছে এরকম টাকা পাচারের জন্য হচ্ছে স্বর্গ বলা হয়। অর্থাৎ এটা একটা গ্লোবাল সমস্যা। কিন্তু যে ধরনের মিথ্যাচার করা হয়েছে, যে $234 বিলিয়ন পাচার হয়েছে, যেখানে বাংলাদেশের ইকোনমি $450 বিলিয়ন, এটা হচ্ছে শতভাগ মিথ্যাচার। এই যে দেবপ্রিয় ভট্টাচার্য তারা একটা হচ্ছে শ্বেতপত্র প্রকাশ করছে, এই শ্বেতপত্র হয়েছে আরেকটা হচ্ছে ইউএন এর রিপোর্টের মতো। কাগজে কলমে অনেকগুলো কথা আছে কিন্তু কথার কোনো সারবত্তা নাই। এখন দেবপ্রিয়রে ধরে আসলে হচ্ছে রিমান্ডে নেওয়া দরকার। রিমান্ডে নেওয়া, তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা দরকার, তো যে তুমি এই $234 বিলিয়ন হচ্ছে খুঁজে দেও। কারণ $234 বিলিয়ন যদি পাচার হয়ে থাকে,
তার যদি ভাই 10 ভাগের 1 ভাগ টাকাও ফেরত আনা যায় তাইলেও $23.4 বিলিয়ন। বাংলাদেশের ইকোনমি হিউজ জাম্প করবে আমাদের অলমোস্ট হচ্ছে রিজার্ভের সময়। সো এটা আসলে বাস্তবতা না যে এত পরিমাণ টাকা পাচার হয়েছে। তো যেকোনো সময় টাকা পাচার হয়, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। এবং আচ্ছা, এখন এই টাকা পাচার আপনি জিনিসটা বলছেন ফিরায় নিয়ে আসা খুবই আইনি প্রক্রিয়া, একটা লম্বা সময়ের হচ্ছে ব্যাপার। তো এই টাকা ফিরায় আনা মানে কিয়দাংশ টাকাও যেটা পাচার হইছে সেটা ফিরায় আনার উপর ভিত্তি করে আসলে হচ্ছে আপনি কোনো দেশের পলিসি বা হচ্ছে ফেসিলিটি জনগণের কে অফার করতে পারেন না। তো কিছুদিন পরে যখন হচ্ছে ফ্যামিলি কার্ড বন্ধ হয়ে যাবে, দিতে পারবে না টাকার অভাবে, তখন বলবে যে না, আমরা তো ওই পাচার করা টাকা ফিরে আনতে পারি না, এই কারণে দিতে পারতেছি না, যখন আনতে পারবো তখন আবার দিব। এটা কিন্তু হচ্ছে ওই একটা এলিবাই তৈরি করা। আমাদের ইন্টেলিজেন্স একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনি ইনস্ট্যান্ট এলিবাই করার থেকে আগের থেকে যদি কোনো জিনিস বলে রাখেন এবং পরবর্তীতে গিয়ে যখন এটাকে হচ্ছে স্যাটিসফাই করার চেষ্টা করবেন বা এই এলিবাইটা কাজে লাগাবেন, সেটা আরো বেটার কাজে লাগে। সো এখান থেকে আগের থেকে হচ্ছে একটা এলিবাই তৈরি করার একটা সুযোগ। আর 2 নাম্বার হচ্ছে যে বর্তমান ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশনটাকে, এটা একটা হচ্ছে আপনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। উনার এই ফাইন্যান্সিয়াল ইকোনমি ধরেন, আপনার যদি এই এখন ফ্যামিলি কার্ড আছে, তারপর হচ্ছে যে কৃষক কার্ড করছে, আবার কি প্রবাসী কার্ড দিবে, অনেক ধরনের কার্ড। এটা হচ্ছে যে এই লন্ডনে বসে থাইকা তাদের মাথায় এই প্ল্যান গুলো হচ্ছে তাকে দেওয়া হয়েছে, যে এই কথাগুলো বললে মানুষজন খুব খাবে, বাংলাদেশে এই জিনিসটা আছে। কিন্তু এগুলার বাস্তবতা কি, 17 বছরে বাংলাদেশ যে আসলে কতটুকু আগায় গেছে এটা সম্পর্কে তাদের ন্যূনতম কোনো হচ্ছে ধারণাই নাই। আপনি কৃষক কার্ডে কৃষকদের মাসে বছরে হচ্ছে 2500 টাকা দিচ্ছেন, মাসে হচ্ছে আপনার কত, আপনার 200-250 টাকার কম পড়ছে। আপনার এই পরিমাণ টাকা বাংলাদেশে বর্তমানে সারের দাম কত, আনুষঙ্গিক ফেসিলিটি গুলার দাম কত, একটা মানুষের জীবনমানের জন্য হচ্ছে খরচ কত, এটা সম্পর্কে ন্যূনতম কোনো আইডিয়াই নাই। এই কৃষক কার্ড তাও দেওয়া হয়েছে 30,000 কৃষককে মনে হয়, তাও চুজ এন্ড পিক পদ্ধতিতে। যাদের হাতে কৃষক কার্ড, যে লোকের হাতে কৃষক কার্ড হচ্ছে তার প্রমাণ তুলে দিছে, তাকেই পরের দিন দেখা গেল হচ্ছে আইসা হচ্ছে সচিবালয় হচ্ছে আপনার তদবির বাণিজ্যে লাগিয়ে গেছে। সো এটা হচ্ছে তাদের নিজেদের লোক, ওই যে কুমিরের বাচ্চা দেখানোর মতো ইয়ে করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে 1,30,00,000 কৃষককে আওয়ামী লীগ সরকার কিন্তু কৃষি সহায়তা কার্ডের মাধ্যমে নিয়মিতভাবে কৃষি উন্নয়ন আপনার হচ্ছে যে কর্পোরেশন আছে বা হচ্ছে যে আমাদের উপজেলা প্রশাসন আছে, হ্যাঁ? তাদের যে আপনার হচ্ছে যে খাদ্য কর্তৃপক্ষ যারা আছে, তাদের মাধ্যমে কিন্তু নিয়মিতভাবে তাদেরকে সার বলেন, বীজ বলেন, তাদের সেচের জন্য হচ্ছে ভর্তুকি, জ্বালানিতে যে ভর্তুকি আছে, তারপরে ইভেন কৃষকদের ফসল কেনার পরে সেগুলা কিনার ক্ষেত্রে যে ধরনের বেনিফিট গুলা এই কৃষি সহায়তা কার্ডের আন্ডারে হচ্ছে দিত। বাংলাদেশের মানুষজন অনলাইনে সার্চ দিলেও এই কার্ডের হচ্ছে পাবে, বা যে কেউ প্রান্তিক, মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষজনই তো হচ্ছে আপনার কোনো না কোনোভাবে গ্রামের সাথে কানেক্টেড। তারা নিজেরা খোঁজ নিলেই পাবে যে দেশের মানুষজন আসলে এই কৃষি সহায়তা কার্ড 1,30,34,00,000 কৃষক কিন্তু পাইতো। সো এই কথাগুলো আসলে হচ্ছে কাইন্ড অফ পাগলের প্রলাপই বলি মনে হচ্ছে। কারণ দেশের এই সিচুয়েশন, ইকোনমি সম্পর্কে আসলে এদের কোনো হচ্ছে ধারণা নাই। এক হচ্ছে ধারণা নাই, 2 ধারণা নেওয়ারও চেষ্টা করে নাই। যদি নেওয়ার চেষ্টা করতো, একটু কুইক লার্নার হইতো, যে না সিচুয়েশন যাই হোক না কেন, এখন ধরেন যে দুনিয়ার যেকোনো জায়গায় যে রাষ্ট্রের যে সরকার থাকে, সে সরকার বৈধ হোক, অবৈধ হোক, যেকোনোভাবে এখন তো তার সিস্টেমটা তার হাতে কন্ট্রোলে আছে। যেকোনো কিছুর দায়ভার তাদের উপরেই যাবে। এটাই স্বাভাবিক। জনগণের প্রত্যাশা তাদের উপরেই করবে। সো এই জিনিসটা এর সমাধান করা, রাষ্ট্রের যে সমস্যাগুলো প্রতিনিয়ত তৈরি হচ্ছে বাংলাদেশের, এগুলা সমাধান করার কোনো আগ্রহ এদের ভিতরে নাই। বরং তারা যে স্ক্রিপ্ট তৈরি করে রেখে আসছে, এই লন্ডনে বসে থেকে উনি যে স্ক্রিপ্ট নিয়ে গেছে, এই স্ক্রিপ্ট ভাঙা রেকর্ডের মতো হচ্ছে বাজাচ্ছে। আপনারা দেখবেন প্রতিনিয়ত মানুষজন তো হচ্ছে একটা জায়গায় থামে। আপনার নিশ্চয়ই মনে আছে যে হচ্ছে আমাদের এই জ্বালানি ক্রাইসিস বলেন বা এই হামের শিশু আক্রান্ত হওয়া, মৃত্যু শুরু হওয়ার যখন ১ম দিকে শুরু হইল, তখন তারেক রহমান হচ্ছে আপনার ইয়াতে গেল সিনেমা দেখতে। আপনার কি বলে? আ ওই আপনার হচ্ছে রাইফেল স্কয়ারে ১ম এ সিনেমা দেখতে গেল। সাথে হচ্ছে তার ওই যে বিএনপির যে লোকজন আছে তারা বলল যে তারেক রহমান বাংলা সিনেমা দেখতে যাবে। বাংলা সিনেমাকে উৎসাহ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সিনেমা দেখতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। বার হওয়ার পরে জানা গেল উনি একটা হলিউড মুভি দেখতে গেছে। তো হলিউড মুভি দেখা নিয়েও কোনো আপত্তি নাই। সিনেমা দেখতে যাওয়া নিয়েও কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে তখন একটা অনগোয়িং ক্রাইসিস শুরু হইতে যাচ্ছে। আপনি দেখেন এরপরে হচ্ছে এই ক্রাইসিসটা শুরু হইল। এখনো প্রতিনিয়ত হচ্ছে মানুষজন হচ্ছে মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে। এখন অব্দি খুব সম্ভবত ২৯১ জন মারা গেছে, যেটা হচ্ছে অফিসিয়াল ডাটা। আনঅফিশিয়ালি এই ডাটা অ্যাক্সেস করার সুযোগ কম। কারণ এটা আক্রান্ত হয়ে একদম প্রান্তিক লেভেল পর্যন্ত, গ্রামে যারা আক্রান্ত হচ্ছে তারা অনেকে আসলে হচ্ছে এই আপনার চিকিৎসার আওতায় আসতে পারছে না। প্লাস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই যে সংক্রান্ত ভ্যাকসিনেশন বলেন, এই আক্রান্ত সকল ডাটা মুছে ফেলা হয়েছে। অর্থাৎ সরকার এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য গোপন করছে। সো প্রতিনিয়ত এরকম একটা বড় ক্রাইসিস, তারপরে উনি আবার হচ্ছে নাট্যশালায় নাটক দেখতে গেছেন। এটার কারণটা কি? উনি জানতেন ব্যাকলেশ হবে। তারপরে কি ওই যে আগে স্ক্রিপ্ট লেখা আছে যে না, তাকে খুব সাংস্কৃতিক পরায়ণ, প্রগতিশীল
মনস্ক হিসেবে নিজেকে সামনে তুলে নিতে হবে। তুলে কি করতে হবে? মাসে একবার সিনেমা দেখতে যাইতে হবে বা মাসে একবার নাট্যমঞ্চে যাইতে হবে। সো স্ক্রিপ্টের বাইরে অর্থাৎ বর্তমান বাংলাদেশ যেদিকে যাচ্ছে, জনগণের যে প্রত্যাশা, জনগণ যে সাফারিংস আছে, তার সাথে এই সরকারের ন্যূনতম কোনো যোগসূত্রই নাই। তারা সম্পূর্ণরূপে হচ্ছে ভিন্ন পথে হাঁটছে। তাদের নিজস্ব হচ্ছে কমফোর্ট জোন যেটা আছে, নিজেদের ব্যক্তিগত সুবিধাগুলো হচ্ছে নিশ্চিত করার জন্য যারা ইউজ করে গেছে, তারাও ওই একই রাস্তায় আসছে, একইভাবে হচ্ছে আপনার কাজ করে যাচ্ছে, যে কারণে মানুষজনের সাফারিংস নিকট ভবিষ্যতে কমার আসলে আমি কোনো সম্ভাবনা দেখছি না। নর্থ ইস্টের যে রিপোর্টটা বেরোচ্ছে, আপনি ফলো করছেন এটা? আমার একটু দেখার সুযোগ হয়েছে। আপনি কিভাবে আপনি দেখেন এগুলা? এখানে নানা জনের কথা বলা হচ্ছে, সেনাবাহিনী প্রধানের কথা বলা হচ্ছে না কিন্তু। না দেখেন, এখানে ব্যক্তিগতভাবে ধরেন হচ্ছে যে এটা তো ধরেন একজনের পারসেপশন, মানে এরকম রিপোর্ট যখন অনুসন্ধানী রিপোর্ট হয়, কোনো একজন ব্যক্তি সে তার অ্যাভেলেবল সোর্স থেকে যে তথ্যগুলা পেয়েছে তার উপর ভিত্তি করে তো আসলে সে রিপোর্টিং করে। সো একজনের পক্ষে হয়তো বা সকল ডোমেনের তথ্য পাওয়া হচ্ছে আপনার হচ্ছে সম্ভব না, বা তার একটা সোর্স তো মানুষজনের কাছে অনেক সোর্স থাকে না। বাট যে রিপোর্টটা করেছে ধরেন, এই রিপোর্টটাকে এক পাশে রাইখে আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, এটা তো খুবই আন্ডারস্ট্যান্ডেবল যে এই ওভার দ্য টাইম যে ইটস এ সফট মিলিটারি কো, যে জিনিসটা হয়েছে এটাতে আসলে কোনো দ্বিমত নাই। কারণ যেভাবে এই জিনিসটা হচ্ছে অর্কেস্ট্রেটেড করা হয়েছে এবং যেভাবে এটা শুরুটা হয়েছে, এবং সবচেয়ে বড় একটা অ্যালার্মিং দিক, আমি যে জিনিসটা অনেক আগেও বলেছি, যেটা নিয়ে তৎকালীন সময় তো ধরেন হচ্ছে আমি নিজে সার্ভিসে ছিলাম, আমি নিজে হচ্ছে আসলে আমার জায়গা থেকে হচ্ছে আমার সংস্থাকে অ্যালার্ট করার চেষ্টা করেছি। আমার কাছে সবচেয়ে অ্যালার্মিং বিষয় ছিল হচ্ছে যেদিন 12 তারিখে, 12ই জুলাই যেদিন হচ্ছে মার্কিন এমবিসি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 3 জন মারা গিয়েছে, এবং সেটা রেফার করা হয়েছে হচ্ছে হোয়াইট হাউসের প্রেস করেসপন্ডেন্সে, তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। ইট ওয়াজ এন রিয়েলি অ্যালার্মিং। তার কারণটা হচ্ছে যে তখন পর্যন্ত বাংলাদেশে এই কোটা বিরোধী আন্দোলন বা যেটাই বলেন না কেন, এটা নিয়ে কোনো ধরনের হচ্ছে আপনার ক্যাজুয়ালিটি কিন্তু হয় নাই। প্রটেস্ট হচ্ছিল, পুলিশ, মানে বাংলাদেশ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যখন হচ্ছে ক্রাউডেড এরিয়া বন্ধ করে হচ্ছে প্রটেস্ট করবেন, পুলিশ সেখান থেকে হচ্ছে আপনাকে সরাই দিবে। এটা দুনিয়ার যে কোনো জায়গায়, আনটিল এন্ড আনলেস আপনি হচ্ছে পারমিশন নিয়ে সেটা করেন। এবং পারমিশন নিয়ে কোনো প্রোগ্রাম করতে গেলেও, সেটা পলিটিক্যাল প্রোগ্রাম হোক, যে কোনো প্রটেস্ট হোক, দুনিয়ার কোনো জায়গায় মেইন রোডের উপরে আপনাকে পারমিশন প্রটেস্ট করতে দিবে না, বা কোনো ধরনের হচ্ছে পলিটিক্যাল বা এনি সর্ট অফ কালচারাল অ্যাক্টিভিটিস আপনাকে করতে দিবে না। আপনাকে তারা জায়গায় অ্যাসাইন করবে, সেখানে করতে হবে। সো এরকম একটা ক্যাজুয়ালিটি ইনিশিয়ালি যখন পুলিশের সাথে বেসিক একটা মানে হচ্ছে আপনার হ্যাসেল হচ্ছিল, তখনই কিন্তু এই অ্যানাউন্সমেন্ট, তখন এই জিনিসটা কিন্তু তখনই হচ্ছে একটা বড় অ্যালার্মিং সিচুয়েশন, তখন অ্যালার্ট হওয়া দরকার ছিল। তার কারণটা হচ্ছে যে যেহেতু এখানে হচ্ছে অলরেডি মৃতের বিষয়টা আসছে, সো ইট গোনা হ্যাপেন, এরকম একটা প্রস্তুতি যারা এই টোটাল আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত আছে তাদের মাঝে রয়েছে। এবং আমরা পরিষ্কারভাবেই দেখতে পেলাম যে হচ্ছে আপনার সবচেয়ে আলোচিত যে বিষয়টা আপনি দেখেন, যে আবু সাইদের যে হত্যাকাণ্ড, হ্যাঁ, এর কিন্তু অনেকগুলো ভিডিও ভার্সন ছিল। মানে আপনার সে হচ্ছে পুলিশকে মারতে গিয়েছে লাঠি দিয়ে, একাধিকবার পুলিশ সেই জায়গা থেকে হচ্ছে আপনার থামানোর জন্য যেটা পুলিশ হচ্ছে ছড়াবুলি করে সেটা করেছিল। করার পরে ধরেন হচ্ছে যে তার পুরা বডিতে কিন্তু তার মাথায় কোনো আঘাত নাই, কিন্তু তাকে ওই জায়গা থেকে তুলে নিয়ে যাওয়ার পরে প্রায় 2.5 ঘন্টা পরে তাকে হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই 2.5 ঘন্টা সে কোথায় ছিল না ছিল, এই যে বিষয়গুলা, স্নাইপারের যে বিষয়গুলো, এই জিনিসগুলো তো এখন বহুল আলোচিত। আমি আর এই আলোচনা নতুন করে যেতে চাচ্ছি না। সো এই যে মৃত্যুগুলো, আলোচিত যে মৃত্যুগুলো দেখেন আপনার হচ্ছে ইয়ার বিষয় যদি বলেন, ইভেন সবচেয়ে বড় আলোচিত ঘটনাটা তো 2টা, একটা হচ্ছে আবু সাইদ, আরেকটা হচ্ছে মুগ্ধ। এদের যে মুগ্ধকে অনেকগুলা মানুষ চারপাশে আছে, এর মাঝে হচ্ছে টার্গেট করে একজন। তার মানে পুলিশ তো উপরে কোনো জায়গায় অবস্থান করছিল না, পুলিশ স্পেসিফিক ভাবে আন্দোলনকারী যারা ছিল তাদের সাথে একই সমতলে, একই রোডে অবস্থান করছিল। সো উপর থেকে গুলি এসে হচ্ছে মুগ্ধর গায়ে লাগার কথা না, কারণ মুগ্ধর আশেপাশে অনেক মানুষজন ছিল, টার্গেটেড করে একটা ছেলের গায়ে লাগছে। সো এই পুরো বিষয়টা যে হচ্ছে একটা ষড়যন্ত্রের পার্ট, এখন মানুষজন বুঝতে পারছে। তো এই ষড়যন্ত্র কমবেট করার দায়িত্বে যারা ছিল সেই সময়টাতে, কারণ তখন হচ্ছে মিলিটারি ডিপ্লয় করার প্ল্যান ছিল বাংলাদেশের, যে 3টা বেসিক ইন্টেলিজেন্স আছে, ডিজিএফআই, এনএসআই, আর ধরেন হচ্ছে পুলিশের এসবি, তারা আসলে হচ্ছে প্রপারলি ফাংশন করে নাই অথবা হচ্ছে করতে পারে নাই, বা এদের ভিতরে একটা অংশ ছিল যারা আসলে করতে দেওয়া হয় নাই। কারণ আদারওয়াইজ এতগুলা জিনিস, মানে আপনার কোন একটা জিনিস একটা এজেন্সি মিস করতে পারে, কিন্তু একাধিক এজেন্সি তো একটা জিনিস মিস করতে পারে না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ডিজিএফআই বলেন বা এনএসআই বলেন, তাদের এই 2টা সংস্থারই কিন্তু হচ্ছে আপনার হেডেড বাই মিলিটারি আপনার হচ্ছে পার্সোনেল, রাইট? সো আপনার ডিজিএফআই বলেন বা এনএসআই বলেন, এনএসআই আমাদের সিভিল অফিসার, মানে অফিসার আছে, রিক্রুটেড অফিসার আছে, বাট ধরেন ডিজি বা ডিরেক্টর এই পজিশনগুলোতে মোস্ট মিলিটারি থেকে আসে। সো একটা জায়গায় কিন্তু ইন্ডিকেট করে যে মিলিটারি নামানোর পরে যেখানে সিচুয়েশনটা কন্টেইন হওয়ার কথা ছিল,
যেখানে সিচুয়েশনটা কন্ট্রোলে আসার কথা ছিল। অনেকে বলতে পারেন কি মিলিটারি কি হচ্ছে গুলি করে নাকি? মিলিটারি তো গুলি করার দরকার নাই। মিলিটারির এই ধরনের হচ্ছে সিচুয়েশন হ্যান্ডেল করার মতো বিভিন্ন রকম হচ্ছে টেক্সট বুক এক্সাম্পল আছে যে কিভাবে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, এবং মিলিটারির তো মূল দায়িত্ব গুলি করার থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জানমালের হচ্ছে মানুষজনের সরকারি সয়-সম্পত্তিগুলো প্রটেক্ট করা। তারা কিন্তু মাঠে হচ্ছে এই কাজটা করে নাই। এবং সেম কাজ কিন্তু তারা এখনো করে আসতেছে। আপনি খেয়াল করে দেখেন যে এখনো আপনার আ বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মিলিটারি ক্ষমতায় আছে। বা আপনার মাঠে আছে, কিন্তু তাদের কোন ধরনের দৃশ্যমান কাজ আপনি দেখতে পাবেন না। এই যে আজকে পত্রিকায় দেখলাম মোহাম্মদপুরে ৫০ টা কিশোর গ্যাং গ্রুপ ঘুরে আসছে। কিছুদিন আগে এই আমাদের অনলাইনে ভিডিও ঘুরছে যে হচ্ছে প্রকাশ্য দিবালোকে গুলি এলেক্স গ্রুপের এলেক্সকে কোপায় মারা হইছে। তো এই ধরনের ঘটনা তো প্রতিনিয়ত ঘটছে। ধর্ষণ বলেন, খুন বলেন, এই জিনিসগুলো তো প্রতিনিয়ত ঘটছে। তো মিলিটারি এখনো করতে পারছে না। সো এটা তাদের আসলে হচ্ছে একটা এই orchestrated by হচ্ছে vested interested group, যেখানে বাংলাদেশের বিভিন্ন লেয়ারের ইনক্লুডিং দা বিএনপি বলেন, জামাত বলেন, পলিটিক্যাল পার্টি প্লাস এটার মাঠ পর্যায়ে এটার এক্সিকিউশনের একটা বড় রোল মিলিটারি প্লে করছে। সো এই সামারি যদি আমি করি যে এখানে যে রিপোর্টটা হচ্ছে, যেখানে মিলিটারির দিকে যে ইঙ্গিতটা দেওয়া হচ্ছে, আপনি এটা ওয়াকারের নাম সরাসরি দেখ আর না দেখ, বাট এটা খুবই দৃশ্যমান যে এখানে মিলিটারি একটা হচ্ছে রোল প্লে করেছে। যে রোলটা সম্ভবত না, হ্যাঁ, তারা কজ হিসেবে দেখাইতে পারে যে তাদের হচ্ছে তাদেরকে এরকম কজ হিসেবে দেখানোর কিছু না। আপনার নিশ্চয়ই মনে আছে যে হচ্ছে আমাদের মানবাধিকার কমিশনের যে প্রধান, সে তো নিজেই বলছে যে মিলিটারিকে সে ফোন দিয়ে তাকে বলা হয়েছে যে এখানে যদি কোনো ধরনের হচ্ছে ইনিশিয়েটিভ বা অ্যাগ্রেশন দেখানো হয় তাহলে শান্তি রক্ষা কমিশন থেকে তাদেরকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মিলিটারির উপর হচ্ছে সরাসরি এরকম ভাবে করা হয়েছে। তখন মিলিটারি তাদের মতো হচ্ছে ব্যক্তিগত বেনিফিট কোন পক্ষে থাকলে সুবিধা হয় এই জিনিসটা। বাংলাদেশের মিলিটারি সবসময় ওই সুবিধাপন্থী রাস্তায় হাঁটে। তারা ব্যক্তিগতভাবে যেভাবে কিভাবে বেনিফিটেড হওয়া যায় সেটা নিশ্চিত করার জন্যই হাঁটে, এবং তারা সেই কাজটাই করছে। সো সার্বিকভাবে যদি আমরা দেখি, অবভিয়াসলি এটা একটা বড় ষড়যন্ত্র ছিল। একই সাথে এই ষড়যন্ত্র কমবেট করার জন্য যাদের যে স্টেক হোল্ডার গুলার রোল প্লে করার কথা ছিল, তাদের অনেকে করতে পারে নাই অথবা করে নাই, এতে কোনো সন্দেহ নাই। আপনার কি খেয়াল আছে ওই মিলিটারি ডিপ্লয় করার পরে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, মিলিটারি কি করবে? জনগণকে নিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে। তখনই কি তিনি টের পেয়েছিলেন মিলিটারির রোলটা? এটা তো ধরেন ভাই হচ্ছে স্পেকুলেশন করা হবে। এটা যদি মানে আপনার হচ্ছে আমি কোনো আনসার দিতে চাই উনার বক্তব্যের। তো আমি যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে এরকম একটা মাস মুভমেন্টটা, এটা যখনই ধরেন সরকার পতনের আন্দোলন তো কোনো হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না। এটা অবভিয়াসলি একটা হচ্ছে আপনার নেস্টি পলিটিক্যাল গেম, রাইট? তো এই পলিটিক্যাল গেম বা পলিটিক্যাল জিনিসগুলো পলিটিশিয়ানদের দ্বারাই অ্যাড্রেস করা উচিত। তখন যদি আওয়ামী লীগ দল হিসাবে আরো ফরফ্রন্টে কাজ করতো, আপনারা দেখলেন যে ৪ তারিখে একটা প্রোগ্রাম দেওয়া ছিল, সেই প্রোগ্রামটা ক্যানসেল করা হয়েছে। ৩ বা ৪ তারিখে যেভাবে হচ্ছে মোবিলাইজ করা দরকার ছিল সেই জিনিসগুলো করা হয় নাই, বা যেভাবে আপনার হচ্ছে এইখানের ক্ষেত্রে হয়তো কিছু হচ্ছে লেকিংস ছিল, অর্থাৎ একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। মানে এই পুরো জিনিসটা যেটা হয়েছে যে মিলিটারি করবে বা মানে আগায় এই যে একটা অনগোয়িং যে আপনার রীতিমতো একটা সন্ত্রাসী কার্যক্রম ওভার দ্য টাইম বাংলাদেশে চলছিল, তো সেটাকে কন্টেইন কি অ্যাডমিনিস্ট্রেশন করবে না দল হিসাবে ইয়াতে করবে, তাইলে এটার মাঝে হচ্ছে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছিল। এই যে এটার মাঝে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, যে কারণে আসলে অ্যাড্রেস হয় না। কারণটা কি? দল এনগেজ করা মানে কি? আওয়ামী লীগ যদি রাজপথে তাদের অবস্থান নিত, আমি কোন ভায়োলেন্ট অ্যাক্টিভিটির কথা বলছি না। আওয়ামী লীগ তো হচ্ছে এই দেশের পার্ট অফ দ্য পিপল, এট লিস্ট হাফ অফ দ্য পিপল অফ দ্য বাংলাদেশ আওয়ামী লীগ। সো আওয়ামী লীগের যখন হচ্ছে পলিটিক্যাল একটা মেসেজ থাকতো, তখন সাধারণ মানুষজন আরো বেশি কনসার্ন হইতো। এই যে ষড়যন্ত্রের কথাগুলো তখন হয়তো হচ্ছে আরো সহজে অ্যাড্রেস করা যেত বলে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি আবারও বলছি এটা শতভাগ আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো এই ধরনের একটা ক্রাইসিসটা যখনই এটা বোঝা গেছে যে এখানে ষড়যন্ত্রমূলক কার্যক্রম শুরু হয়ে গেছে, যখন এটাকে শুধুমাত্র আর হচ্ছে একটা কোটা মুভমেন্ট বা একটা নিরীহ ছাত্র আন্দোলন মনে করার কারণ নাই, তখনই আসলে হচ্ছে এটাকে পলিটিক্যাল এনগেজমেন্টটা বেশি বাড়ানো দরকার ছিল। কারণ আবারও বলি যে মানে আর্মি ডিপ্লয় হওয়ার পরে এই সিচুয়েশনটা আসলে আউট অফ দ্য গ্রিপ চলে গেছে। কারণ তখন তারা বরং মাঠে থাইকা এই জিনিসটা অর্কেস্ট্রেট করেছে। এই যে এখন তো আমরা আসছে কোথায় মিটিং হইছে না হইছে, এরকম বিভিন্ন মিটিং এর খবর আমরা আসলে শুনতে পাচ্ছি। অর্থাৎ যাদেরকে হচ্ছে আপনি মানে আপনার এখানে হচ্ছে এই বেড়াই হচ্ছে খেত খাইয়া ফেলার মতো অবস্থা। যাকে আপনি মাঠে নামাইছেন হচ্ছে সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য। আমি আবারও বলছি, খুব টু বি ভেরি ক্লিয়ার, এটা মোটেও হচ্ছে ছাত্রদের উপর হচ্ছে অ্যাগ্রেশন তৈরি করা না। সিচুয়েশনটা কাম ডাউন করার জন্য। মিলিটারি বলেন বা এই ল এনফোর্সমেন্ট বলেন, দে আর ট্রেন টু ডু দিস, এবং তারা সেই কাজটাই করছে। এখানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে স্নাইপারের ব্যাপার বলেন, এটা নিয়ে আসিফ নজরুল নিজেই তো বলছে যে সে যখন একটা জোনে গেছে তার কাছে মেসেজ আসছে যে ভাই আপনি স্নাইপিং জোনে চলে আসছেন।
তারপরে ধরেন হচ্ছে এর আগে শাকত সাহেবের ধরনের বক্তব্য দিচ্ছে। তার মানে এই ষড়যন্ত্র তো ক্লিয়ার যে এখানে লাশের দরকার ছিল, এই লাশের ব্যবস্থা কেউ করে দিয়েছে। তো এই ষড়যন্ত্রে যারা জড়িত ছিল তাদের হাতেই যখন হচ্ছে আপনি আসলে তাদেরকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছেন, তখন তাদের এই ষড়যন্ত্রটা এক্সিকিউট করা সহজ হয়েছে। এটা যদি হচ্ছে পলিটিক্যালি অ্যাড্রেস করা হইতো, আওয়ামী লীগ সাধারণ জনগণকে নিয়ে যদি হচ্ছে মাঠে থাকতো, মানুষজনকে কনভিন্স করার চেষ্টা করতো, তাইলে এই সমস্যাটা হইতো না। আপনার নিশ্চয়ই নিরাপদ সড়ক চাই একটা আন্দোলনের কথা মনে আছে। সেক্ষেত্রেও কিন্তু তখনও কিন্তু সেই আন্দোলনটাকেও আপনার চেঞ্জ করে, ডাইরেকশন চেঞ্জ করে সেরকম অনেক মিথ্যাচার করা হয়েছে যে আওয়ামী লীগ পার্টি অফিসে হচ্ছে রেপ করা হচ্ছে, এই ধরনের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে কিন্তু তখনও সিচুয়েশনটা হিট আপ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তখন যে জিনিসটা হয়েছিল যে আওয়ামী লীগ সর্বতভাবে আওয়ামী লীগের আপনার হচ্ছে স্থানীয় সংসদ সদস্য বা জনপ্রতিনিধিরা তারা মাঠে নেমে এই স্টুডেন্টদের সাথে কথা বলেছে, বোঝানোর চেষ্টা করেছে এবং জিনিসটা হচ্ছে ইজ আপ হয়েছে। তো এই ক্ষেত্রে যদি এটা হইতো তাইলে হয়তো হচ্ছে এটা বেটার কমব্যাট করা যাইতো। সো এই জায়গায় অবভিয়াসলি এটা আমার আবারও বলি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে যেভাবে জিনিসটাকে অ্যাড্রেস করা দরকার ছিল, এরকম একটা মানে বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে এটা হচ্ছে সর্ববৃহৎ ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দল হিসাবে সামগ্রিক যে উপস্থিতি দরকার ছিল এখানে কিছুটা হচ্ছে ঘাটতি ছিল এবং অনেকাংশেই শুধুমাত্র প্রশাসন বা আর্মি কেন্দ্রিক নির্ভরতা আমাদেরকে হচ্ছে এই ঘটনাটা আসলে ঘটাইতে হেল্প করেছে। আপনি ইন্টেলিজেন্সের কার্যক্রম জানেন। এই যে নাম এসেছে প্রেস সচিব নাইমুল ইসলাম খানের। নাইমুল ইসলাম খান কি এত গুরুত্বপূর্ণ ছিলেন, বা ইন্টেলিজেন্সের রিপোর্ট ইন্টেলিজেন্সের মাধ্যমে না করে নাইমুল ইসলামের মাধ্যমে করার কি কোনো, এটা কি এই অভিযোগটা কিভাবে দেখেন আপনি? আমি এই অভিযোগটার বিষয়ে আসলে হচ্ছে কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে আমার এরকম জানা নাই বা এটা ক্রেডিবল মনে হয় না যে নাইমুল ইসলাম খানকে দেখে হচ্ছে ইন্টেলিজেন্স রিপোর্ট লেখাইছে। সো দে আর ডেডিকেটেড অ্যাপ্রোচ অর্গানাইজেশন আছে, তারাই করে। এখন দেখেন বাংলাদেশের ইকোসিস্টেমে অনেক কিছু অনেকভাবে কাজ করে। আপনারা যারা অনেকেই অনেক কিছু শুনবেন যে জিনিসটা আসলে হচ্ছে বাস্তব ভিত্তি নেই, বা অনেকে অনেক কিছু প্রিটেন্ড করে নিজেকে হচ্ছে একটু হাইলাইট করার জন্য, আমাকে এই কাজ করাইছে, আমাকে সেই কাজ করেছে, আমি সেই কাজ করেছি। সো এই জায়গায় আসলে অথেন্টিক আপনার হচ্ছে মানে বাংলাদেশে এখনো ইনস্টিটিউশনাল যে স্বাধীনতা সেটা অনেক ক্ষেত্রে জেনারেট হয় নাই। বাংলাদেশের সকল ইনস্টিটিউশন তাদের মতো করে কাজ করতে পারে এরকম বাস্তবতা নাই। এটা ওভার দ্য টাইম কখনোই হয় না স্বাধীনতার পরে। সো এই কারণে অনেক মানুষ অনেকভাবে প্রিটেন্ড করতে পারে, বাট আমার কাছে এরকম কখনো মনে হয় না যে নাইমুল ইসলাম খানকে দিয়া ইন্টেলিজেন্সের কোনো কাজ করা হয়েছে পিরিয়ড। আমার জানা মতে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আরেকটা ব্যাপার আপনি চিন্তা করেন, এখন যে দেশের অবস্থা যেটা, পেট্রোলকে কেন্দ্র করে যে স্ফুলিঙ্গের মতো একটা অবস্থা, যে কোনো মুহূর্তে যে কেউ একটা ডিএসএলআর জ্বালে আগুন জ্বলে যেতে পারে। বাজারের যে অবস্থা, এই অবস্থা আরো ১ সপ্তাহের মধ্যে হয়তো আরো খারাপ হবে সেটা। মন্ত্রীদের কথাবার্তায় মনে হচ্ছে সেটা। কিন্তু ওই ধরনের কিন্তু পলিটিক্যাল পার্টি হিসাবে আওয়ামী লীগ কি এই পরিস্থিতি কেস করতে পারছে বা চেষ্টা করছে তারা? এটার আনসার ভাই হচ্ছে ধরেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেউ বললে হচ্ছে বেটার আনসার দিতে পারতো। আমি আমার পর্যবেক্ষণটা বলতে পারি আরকি। সেটা হচ্ছে ধরেন আসলে আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগ কর্মী সমর্থকদের উপর ইউনূস আমল থেকে শুরু করে অদ্যাবধি যে ধরনের আপনার হচ্ছে আনপ্রেসিডেন্টেড আপনার হচ্ছে অত্যাচার নির্যাতন হয়েছে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের যেকোনো পলিটিক্যাল পার্টি আদার দেন আওয়ামী লীগ এর ১০ ভাগের ১ ভাগ যদি প্রেসার খাইতো তাহলে দল হিসেবে এটা এবলিশ হয়ে যেত। তো আওয়ামী লীগ যেহেতু হচ্ছে এই দেশের ডিপ রুটেড একটা পলিটিক্যাল পার্টি, এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ, যে কারণে আওয়ামী লীগ আসলে এখন টিকে আছে। তো এখন এই ইকোসিস্টেম থেকে আপনি জিনিসটা বলেন যে হচ্ছে আপনার আওয়ামী লীগকে অনেকগুলা বিষয়ের এগেইনস্ট হচ্ছে কিন্তু কাজ করতে হচ্ছে। আপনাকে এটা মানে বোঝা লাগবে। কিরকম? নাম্বার 1 হচ্ছে যে এই সরকার পতনের সাথে যে ইন্টারন্যাশনাল যে এন্টিটি গুলো জড়িত ছিল, দে আর স্টিল অ্যাক্টিভ। সেখানে ওই পরিস্থিতির পরিবর্তন করার মতো তো কিছু হয় নাই। আওয়ামী লীগ কখনোই দেশ বিক্রি করে হচ্ছে ক্ষমতায় আসে না, এই লোভে আসেও নাই। এখন ধরেন ফর এক্সাম্পল আমি কোন কান্ট্রির নাম আপনার হচ্ছে আপনার মেনশন না করেই বলি, এই ইউনূস যে আপনার দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আসছিল সেটা তো প্রমাণিত সত্য কথা। তার যে চুক্তি আপনি এখন খেয়াল করে দেখেন, এই দেবপ্রিয় বলেন যে আজকে কি বলতে একজন চুক্তি পড়ে নাকি তার ৩ মাসে ঘুম হয় নাই। ৩ দিন পর্যন্ত ঘুম হয় নাই। এতদিন পর পর্যন্ত এই যে এইরকম কথিত সুশীল বুদ্ধিজীবী যারা আছে এরা হচ্ছে অন্যতম হচ্ছে মূল কারিগর। তার এতদিন পরে হচ্ছে চুক্তি পড়ার সময় হয়েছে, অথচ এই চুক্তি প্রকাশ করছে হচ্ছে ১০ই ফেব্রুয়ারি আপনার হচ্ছে ইউএসটিআর থেকে প্রকাশ করা হয়েছে। তো ধরেন এই যে এন্টিটি গুলাকে ইউনূস স্যাটিসফাই করেছে এবং তারেক রহমান স্যাটিসফাই করবে এই মুচলেকা দিয়ে এই সরকারে বসছে, আওয়ামী লীগ কি ওই কান্ট্রি গুলোর সাথে কিভাবে ডিল করবে আপনি আমাকে বলেন? হ্যাঁ ঠিক আছে,
ইউনূস তোমাকে দেশ দিয়ে গেছে, আমি তোমাকে দেশ দিব, আওয়ামী লীগ তো এই কাজ করবে না, রাইট? তো এই পয়েন্ট পার্সপেক্টিভ থেকে তো হচ্ছে আওয়ামী লীগের এই যে ইন্টারন্যাশনাল যে স্টেক হোল্ডার গুলা, ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ গুলা ইউনূসকে পেট্রোনাইজ করেছে এবং তাদের এই কন্টিনিউটি বজায় রাখার জন্য তারেক রহমানকে পেট্রোনাইজ করছে। তাদের সাথে আপনার ডিলিংটা কি হবে? আপনি তো তাদের হাতে হচ্ছে দেশ তুলে দিবেন না। আপনি কি গিয়ে বলবেন যে তারেক যা দিবে আমি তোমার থেকে বেটার দিব? এই কাজ আওয়ামী লীগ জীবনে করে নাই, এটা আওয়ামী লীগের ডিএনএতে নাই। থাকলে তো ভাই হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয় না কোনোদিন, রাইট? সো ওই জায়গায় একটা ফাইট আছে অবভিয়াসলি, রাইট? এই ইন্টারন্যাশনাল এন্টিটি, সেখানে কি করা যাচ্ছে যে আওয়ামী লীগের যে ভয়েসটা ছিল অনেক ক্ষেত্রে সারপ্রাস্ট অবস্থায় ছিল, সেই জিনিসগুলো কিন্তু মানুষজনকে আপনার জানানোর চেষ্টা করা হচ্ছে। এটা বিভিন্ন উইং থেকে, এটা আওয়ামী লীগ দলগতভাবে করছে, আওয়ামী লীগের কর্মী সমর্থক আমরা যারা আছে আমাদের মতো করে করার চেষ্টা করছে, এবং সেটা কিন্তু অনেকাংশে হচ্ছে একনোলেজ হচ্ছে। বাট ইট উইল টেক টাইম। অর্থাৎ আমি কথাটা বলছি যে ইন্টারন্যাশনাল অ্যাঙ্গেলের যে পার্সপেক্টিভটা আছে, সেখানে পরিস্থিতি কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই। একটা গ্রুপ ইউনূসকে বসাইছিল একটা বেনিফিট পাওয়ার জন্য, 18 মাস বেনিফিট দিয়েছে। এখন তারেক বেনিফিট দিবে কি দিবে না, তার জন্য মাথার উপরে খলিলুর রহমানকে আম্পায়ার হিসেবে বসায় দেওয়া হয়েছে। সো তারেক ওইটা কন্টিনিউ করবে। এখন এই চেইনটা ভাঙার জন্য এই যে বেনিফিট, আপনাকে দুইটা অপশন আছে। আদারওয়াইজ মানুষজনকে অ্যাওয়্যার করবেন এবং এই ইন্টারন্যাশনাল পুরা কমিউনিটিকে সত্যটা তুলে ধরবেন, অথবা আপনি গিয়ে বলবেন যে ভাই আমি তোমার থেকে আরো বেশি দিব, তুমি আমার সাথে হচ্ছে রিলেশন করো। সো আওয়ামী লীগ তো দ্বিতীয় পথে বাইছে নিবে না। আওয়ামী লীগ যে জিনিসটা করবে মানুষজনকে এই বিষয়গুলো অ্যাওয়্যার করা, যেটা এই চুক্তি নিয়ে একদম ভেরি প্রথম দিন থেকে আমি কথা বলে আসছি ভাই। আপনার সাথে এই চুক্তি নিয়ে আমার প্রোগ্রাম করা হয়েছে, যখন বাংলাদেশে কেউ এটা নিয়ে কথা বলে নাই, আমরা এটা নিয়ে কথা বলছি, কারণ মানুষজনকে অ্যাওয়্যার করা, যেন মানুষজন বুঝতে পারে। এট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই তো আর ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ না, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওপেন আপ করা, আওয়ামী লীগ সেই কাজ করছে, এক। আর ২ নাম্বার যে জিনিসটা বলেন হচ্ছে যে বাকি থাকে হচ্ছে রাজপথে আন্দোলন সংগ্রাম করা। আপনি দেখেন এই ইউনূস এর নেতৃত্বাধীন 18 মাসে এই একটা ইন্টেনশন কিন্তু করা হয়েছে যে দেশকে একটা গৃহযুদ্ধ মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ যেন সহিংস অবস্থায় আন্দোলনে নামে। এই কারণে আপনি দেখেন এই কথিত হাদির মৃত্যুকে আওয়ামী লীগের উপর দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোন একটা হচ্ছে বাস আগুন লাগলে সেটা আওয়ামী লীগের উপর দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের করার চেষ্টা হয়েছে। গত 18 মাসে একটা ন্যূনতম কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগকে জোর করার কোনো ধরনের হচ্ছে সুযোগ নাই, আওয়ামী লীগ করে নাই। সো আপনার হচ্ছে যে আওয়ামী লীগ ওই সহিংস পথটা বাইছে নিতে চায় না, এখনো চায় না। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। অর্থাৎ দলগতভাবে আওয়ামী লীগের সার্বিক কর্মকাণ্ড দেখে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ এই সহিংস পথটা বাইছে নিতে চায় নাই, কারণ এটাই আমাদের বিরোধ পক্ষের সবচেয়ে বড় ওয়েপন। তারা এই জিনিসটা চেষ্টা করেছে, কারণ তাইলে দেশকে, এমনি দেশ দ্বিধা বিভক্ত আছে, তাইলে দেশটাকে আরো পূর্ণাঙ্গভাবে দ্বিধা বিভক্ত করে এখানে বৈশ্বিক যে আপনার হচ্ছে পাওয়ার আছে সেটাকে আরো সুসংহত করা যায়। আওয়ামী লীগ আল্টিমেটলি মানে তার মতো করে তার দলটাকে, দলীয় স্ট্রাকচারে যে জিনিসটা আছে, আপনি এখন খেয়াল করে দেখবেন যে যুবলীগ বা ছাত্রলীগ এগুলো কমিটি দেওয়া শুরু হয়েছে, বা এইভাবে তারা নিজেদের মতো হচ্ছে গ্রুম আপ করে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই এদের কারো ফাঁদে পা দিয়ে না, যে আজকে একটা প্রোগ্রাম দিলাম, আপনার হচ্ছে প্রোগ্রাম দিয়ে কিছু হইলো, সেই ক্ষেত্রে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হইলে সেটা দায়ভার তো হচ্ছে আওয়ামী লীগের উপরে আসছে। তো আপনি দেখেন সার্বিকভাবে একটা দলের এটলিস্ট 4 লক্ষ নেতা কর্মীকে হচ্ছে বিভিন্ন পর্যায়ে গ্রেফতার করা হয়েছে, অনেকে জামিন পাইছে, এখনো জেলে আছে। এমন একটা লোক পাবেন না, ইভেন যারা হচ্ছে আমাদের মতো লোকজন, যারা হচ্ছে আপনার পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, আমরা জাস্ট কথা বলতেছি এখন, হ্যাঁ, আমরা সত্য তুলে ধরার চেষ্টা করতেছি, ইনক্লুডিং আস, এমন একটা লোক পাবেন না যাদের বিরুদ্ধে হচ্ছে আপনার মামলার সংখ্যা 8-10টা কম আছে। সো আপনি এরকম একটা সিচুয়েশনে আওয়ামী লীগকে প্লাস আপনার হচ্ছে এই যে বিভিন্ন লোভনীয় অফার, এই যে এনসিপি আপনার হচ্ছে দিচ্ছে, যে ছাত্রলীগ যারা আছে তারা হচ্ছে আওয়ামী লীগে আসলে তারা আসতে পারে। সো সার্বিকভাবে তো হচ্ছে বাংলাদেশের সকল এন্টিটি, রাষ্ট্রযন্ত্রের সকল ইকুইপমেন্ট, ইনক্লুডিং সকল দেশবিরোধী শক্তি, প্লাস যেসব বৈশ্বিক শক্তি আপনার হচ্ছে এই ইউনূসকে বসাইছে এবং তারেককে সহায়তা করেছে, সকলের এগেইনস্টে আওয়ামী লীগকে ফাইট করতে হচ্ছে। সো এই ফাইটটা অবভিয়াসলি অনেক কঠিন। ওভারনাইট এখান থেকে কোনো কিছু এক্সপেক্ট করা মানে পাওয়া সম্ভব না। একটা সম্ভব যে জিনিসটা হচ্ছে আপনার সশস্ত্র একটা আন্দোলন। কিন্তু সেই পথ যদি হচ্ছে বেছে নিত, তাইলে তো আপনার হচ্ছে সেটা ৫ই আগস্টেই ঘটে না। আওয়ামী লীগ তো যেকোনো প্রতি মুহূর্তে আপনি যদি চেষ্টা করেন, এবং এটার একটা ঐতিহাসিক ভিত্তি থাকবে ভাই। যে জিনিসটি যেভাবে বলুক না কেন, আমি যেভাবে দেখি যে আওয়ামী লীগ যদি ক্ষমতা লোভী হইতো, জনগণের জীবনের উপর দিয়ে ক্ষমতায় যাইতে চাইতো, তাহলে ৫ই আগস্ট হইতো না। এটা কমবেট করার ছিল। আওয়ামী লীগ সেটা করে নাই। আওয়ামী লীগ যেকোনো ভাবে হচ্ছে দেশের উপর হচ্ছে তাদের অবস্থান সুসংহত দেখানোর জন্য একটা অ্যানার্কিক সিচুয়েশন তৈরি করতে পারতো, আওয়ামী লীগ সেটা করে নাই। বাংলাদেশে গত ৫ই আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ঘটিত লক্ষ লক্ষ অপরাধের একটা অপরাধের সাথে আওয়ামী লীগ কেউ জড়িত না, নট এ সিঙ্গেল ওয়ান। সো এই জিনিসটা, এটা কিন্তু হচ্ছে আওয়ামী লীগের যে প্রতিনিয়ত, আওয়ামী লীগ যদি টুকটাক কোনো ভুল ত্রুটি থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ একটা মহা পরিশুদ্ধির রাস্তা দিয়ে হাঁটছে, যে কারণে এখানে স্যাক্রিফাইস বেশি, এখানে ত্যাগ বেশি হচ্ছে। বাট
আল্টিমেটলি রাজনীতি তো হচ্ছে মানুষজনকে কনভিন্স করা। আওয়ামী লীগের একমাত্র শক্তি যেহেতু জনগণ। আমি আবারও বলছি যে আওয়ামী লীগের তো আসলে সেই অফারটা কোনদিন করবে না যে ওই রাষ্ট্রকে গিয়ে বলবে যে ঠিক আছে ওরা যা দিচ্ছে আমি বেশি দিব। আওয়ামী লীগ এই কাজ কোনদিন করবে না। এটা আওয়ামী লীগের ডিএনএ তে নাই এবং জননেত্রী শেখ হাসিনার ডিএনএ তো নাই। হ্যাঁ? সো আওয়ামী লীগের একমাত্র অপশন হচ্ছে জনগণ। সো জনগণের কাছে যে অনেকেই বলে না জনগণের কাছে হচ্ছে আওয়ামী লীগ কেন হচ্ছে মাপ চায় না বা আওয়ামী লীগ কেন ইয়া করে না। আওয়ামী লীগ কেন মাপ চাবে? আওয়ামী লীগ তো এই পুরা প্রক্রিয়ার সাথে কেউ জড়িত না। যারা জড়িত, যাদের কারণে এই ঘটনা হয়েছে এবং যেটা আমাদের আলোচনা আজকে বড় ব্যাপার ছিল যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন এ কেউ জড়িত ছিল না। এখনকার এই বর্তমান সিচুয়েশন এ সেটা ক্লিয়ার। এই নর্থ ইস্ট এর রিপোর্ট বলেন বা জেনারেল অ্যানালাইসিস বলেন যে অ্যাডমিনিস্ট্রেশন এ একটা পার্টও এটার সাথে জড়িত ছিল। তো জননেত্রী শেখ হাসিনা তো সেটার জন্য হচ্ছে বিচার বিভাগীয় জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করেছিল এবং এটা তো প্রমাণিত যে আপনার আওয়ামী লীগের বলে যখন এরকম যে কোনো ধরনের ঘটনা ঘটলে সেটা পরিষ্কার বিচার হয়। আপনার এই বিচার আপনার হচ্ছে এই নারায়ণগঞ্জের আপনার হচ্ছে মার্ডার মামলার বিচার হয় নাই? সেটা তো হচ্ছে আওয়ামী লীগের একজন নেতার জামাতা ছিলেন। তার কি বিচার হয় নাই? আপনি দেখেন হচ্ছে আবরার হত্যাকাণ্ড সেটার কি বিচার হয় নাই? যেটা ইটসেলফ একটা হচ্ছে কারা করেছে সেটার ব্যাপারে ডাউট ছিল যে অনুপ্রবেশকারী না কারা। কিন্তু ঘটনা যেহেতু ঘটেছে সেটার বিচার কিন্তু হয়েছে। সো আওয়ামী লীগ তো আসলে ওই বিচার জননেত্রী শেখ হাসিনা ওই বিচার করতেন। কিন্তু এই বিচারের পথটাও তো হচ্ছে বন্ধ করা হইছে। সো মানুষজনকে এই সত্যটা তুলে ধরা, এই সত্যটার কথা বলা, সেভাবে বইলা মানুষজনকে হচ্ছে এনকারেজ করা, মানুষজনকে আপনার নিজেদের দিকে নিয়ে আসা। একই সাথে এই যে মানুষজনের যে বেসিক বিষয়, রাষ্ট্রের প্রয়োজনের মানে রাষ্ট্রের যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশন গুলা সম্পর্কে মানুষজনকে অ্যাওয়ার করা, মানুষের যে দুঃখ দুর্দশা আছে সেই দুঃখ দুর্দশার প্রতি সহানুভূতিশীল হওয়া। একই সাথে যেটা বললাম যে এই কঠিন জার্নি আওয়ামী লীগকে করতে হচ্ছে এতগুলা কাজ। সো এটা যদি মানে খুব সহজ সুইপিং কমেন্ট করা যে আওয়ামী লীগ পারছে না। এই বক্তব্য বইলে দেওয়া আসলে খুব সহজ। চাইলে আপনি বলতে পারেন বা যে কেউ আমি অনেকের এনালাইসিস দেখি যে আওয়ামী লীগ করতে পারছে না বা আওয়ামী লীগ সুযোগ কাজে লাগছে। দেখেন রাজনীতিতে হঠাৎ পাওয়া সুযোগ কাজে নেয় হচ্ছে ইউনূসের মতো বাটপাররা। হঠাৎ পাওয়া সুযোগ কাজে নেয় হচ্ছে আপনার জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলা। কিন্তু যে দলের মূল ভিত্তি হচ্ছে এই দেশের মাটি, মানুষ, মেহনতি জনগোষ্ঠী। তাদের জন্য হঠাৎ পাওয়া কোনো সুযোগ কাজে লাগানোর কিছু নাই। আপনি এস এ হোল জনগণকে হচ্ছে আপনাকে ঐক্যবদ্ধ করতে হবে। সেটা একটু লম্বা প্রসেস। ৪৭ সালে যখন হচ্ছে বঙ্গবন্ধু দেশভাগের পর বাংলাদেশে ফিরে আসলেন, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসছেন, তখন আপনার হচ্ছে এই দেশে কিন্তু হচ্ছে আপনার একে ফজলুল হকের মতো হচ্ছে নেতা ছিলেন। এদেশে সোহরাওয়ার্দীর মতো হচ্ছে নেতা ছিলেন। এদেশে মাওলানা ভাসানীর মতো নেতা ছিলেন। অর্থাৎ লিডারশিপের তালিকায় কিন্তু বঙ্গবন্ধু তখনও ১ নাম্বারে না। সেই বঙ্গবন্ধু শুধুমাত্র নিজের মুখের কথা দিয়া, হ্যাঁ? একদম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে উঠে আসা একটা মানুষ ২৩ টা বছর নিজে স্যাক্রিফাইস করছে, জেল খাটছে, মানুষজনের কাছে একই বার্তা বারবার নিয়ে গেছে। এবং প্ল্যান করেছে, অর্গানাইজড হয়েছে। যার ফল আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাঝে। উনার একটা মানুষ জাস্ট তার মুখের কথা, তার ক্লিন আপনার হচ্ছে উদ্দেশ্য, লক্ষ্য এবং জনগণের প্রতি তার ভালোবাসা, দয়া মানে মায়া মহব্বত এগুলা মানুষজনকে কানেক্ট করতে পারছে। ২৩ বছর পরে বাংলার স্বাধীনতা আসছে। সো কেন আমি এই উদাহরণটা দিলাম যে আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে আসছে এবং জনগণকে কানেক্ট করা এটা ওভারনাইট হয় না। এই বিএনপি তারেক রহমান এই ক্ষমতার আসার ২ মাস আগেও বলছে যে, "আমার দেশে ফিরে আসা আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না।" সেই ব্যক্তি উনি দেশে ফিরে আসছেন, প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তার মানে এটা পরিষ্কার উনার বক্তব্যের মাঝেই এবং উনি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগ ইউনূস সরকার গঠন করার পরেও তার দেশে আসতে ১.৫ বছরের বেশি সময় লাগছে। এটা ভেরি গুরুত্বপূর্ণ ব্যাপার। সো এটা একটা ইন্ডিকেট করে যে এখন যারা সরকারে আছে বা ইউনূসের সরকারে ছিল, তারা এই দেশটাকে মুচ টাকা দিয়ে দেশটাকে বিক্রি করে দেশের স্বার্থ নষ্ট কইরা ব্যক্তিগত সমতার জন্য আসছে। আওয়ামী লীগ তো এই কাজ করবে না ভাই। করবে না বলেই ইটস এ লং গেম। আমি লং গেম বলতে হচ্ছে অনেক বছর বুঝাচ্ছি না। কিন্তু এই জনগণকে ঐক্যবদ্ধ করা, জনগণের শক্তিকে নিজের শক্তিতে রূপান্তর করা একটু টাইম কনজিউমিং ব্যাপার। সেই কাজটা হচ্ছে কিছু জায়গায় স্লো হচ্ছে, কিছু জায়গায় খুব ভালো হচ্ছে। কিন্তু এতগুলো opponent এর against এ দাঁড়ায়া আপনাকে একদম হচ্ছে সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মাটির সাথে মিশায় দেওয়া হচ্ছে। এখান থেকেও আওয়ামী লীগ যেভাবে আসলে হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির মেইন রিলেভেন্ট বিষয়। দেখেন সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা হচ্ছে মেইন আলোচনার বিষয়। আওয়ামী লীগ কে কোথায় বলে না বলে সেটা আলোচনার বিষয়। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড প্রত্যেক ক্ষেত্রে রিলেভেন্ট। সো আওয়ামী লীগ তো আসলে প্রতিনিয়তই আছে। মানুষজনের মুখে আছে। আপনি আজকে সাধারণ একটা মানুষজনকে জিজ্ঞেস করে দেখেন, সেই বলবে যে আমরা আগেই ভালো ছিলাম। এটা কোন হচ্ছে মানে ফান করে বলা কথা না। আপনার প্রত্যেকটা মানুষ যেকোনো মানুষজন বুঝতে পারতেছে। অনেকে হয়তো বলতে পারছে না। ইভেন যারা আওয়ামী লীগ করে না এমন মানুষজনও যখন হচ্ছে দিনে ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা লোডশেডিং এ থাকতে হচ্ছে, ৭-৮ ঘন্টা হচ্ছে তেলের জন্য দাঁড়ায় থাকতে হচ্ছে এবং সামনে যে ফুড ক্রাইসিস আসতে যাচ্ছে। কারণ বাংলাদেশে আপনি অলরেডি দেখবেন যে হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু অনেক জায়গায় সেচ দিতে পারছে না বলে জমি ফেটে খানখান হয়ে যাচ্ছে। তো আবার যখন মঙ্গা ফিরে আসবে
এই বাংলাদেশের প্রতি মুহূর্তে মুহূর্তে, বাংলাদেশের প্রতি পরতে পরতে, প্রতি গাছের পাতায় আসলে আওয়ামী লীগ আছে। সো আপনাকে আওয়ামী লীগকে নতুন করে আওয়ামী লীগের ফিরিয়ে আনার কিছু নাই, কিন্তু ঐক্যবদ্ধ হওয়া, সংগঠিত হওয়া একটা প্রক্রিয়ার ব্যাপার। সেই প্রক্রিয়া আওয়ামী লীগ তার নিজের গতিতে নিজের সিদ্ধান্তই করবে, কারো দ্বারা প্রভাবিত হয়ে না, কারো দ্বারা কারো ইন্ধনে না। আপনি খেয়াল করছেন হঠাৎ করে রিফাইন্ড আওয়ামী লীগের কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় আসছে। মানব জমিন, মতিউর রহমান চৌধুরী চিহ্নিত একজন আওয়ামী বিরোধী মানুষ, তিনি একটা লেখায় লিখেছেন এরকম, ইলেকশনের আগে ভারত, বিএনপি, ইউনূস সরকার সবাইকে নিয়ে আলোচনা হয়েছিল, মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ ইলেকশনে অংশ নেবে, ৩২টা আসন পাবে, এর জন্য আওয়ামী লীগেতে রাজি হয়ে নাই, জামাতের বিরুদ্ধে কেন হয়তো হয় না। আপনি কি জানেন এসব বিষয়ে? না, দেখেন, এগুলো তো নাম্বার 1 হচ্ছে এগুলো তো স্পেকুলেশন। পত্রিকা দে আর ওপেন টু রাইট এনিথিং। যেহেতু তাদের হচ্ছে এখন যাচাই বাছাই করা না এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ কারো কোনো বক্তব্য দেওয়ার এখানে সুযোগ নাই। কিন্তু এই রিপোর্টের মাঝে কিন্তু হচ্ছে এটার আনসারও আছে, রাইট? যদি এই অফার দেওয়াও থাকে যে 32টা আসন দিয়ে দেবে, যেখানে একটা মানুষের জামিন হচ্ছে না, হ্যাঁ? আপনার দেশের হাজার হাজার ছাত্রলীগের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারতেছে না, শিক্ষার কোনো রাইট নাই। হ্যাঁ, চাকরি বাকরির কথা বাদই দেন, আমাদের মতো হাজার হাজার মানুষজনের চাকরি চলে গেছে। এখানে হচ্ছে 32টা সংসদীয় সদস্য পদ দেওয়া তো অনেক বড় অফার না? তো অন্য যে কোনো দল হলে তো এটা লুফে নেওয়ার কথা। আওয়ামী লীগ তো নেয় নাই। অর্থাৎ আমরা তো হচ্ছে এই যে এরকম কারো দেখানো, আমি যেটা আগে বলছিলাম আরকি, এটার সামারি এখানে এটা নেই। এবং কেন হয় নাই? এই রিপোর্টে কিন্তু এটাও লিখছে যে শেখ হাসিনা রাজি হয় নাই। ওকে, ফাইন। তাইলে কি শেখ হাসিনা যে কথা বলবে এটাই দলের শেষ কথা, রাইট? বাস্তবতা এটাই। এটা শেখ হাসিনার রাজি হওয়া না হওয়ার সাথে জড়িত না। আপনি দেশের প্রান্তিক মানুষের হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করেন, তাদের কাছে শেখ হাসিনাই আওয়ামী লীগ। এই বিশ্বাস, এই হচ্ছে এটা আপনার ভাই ঐশ্বরিক ব্যাপার। এটা ওভারনাইট কারোর পক্ষে জেনারেট করা সম্ভব না। শেখ হাসিনা হি ইজ মানে উনি এই দেশের প্রতি এই পরিমাণ হচ্ছে কাজ করছে। একই সাথে স্রষ্টা তাকে এই জিনিসটাও দিছে যে মানুষজন আন আপনার হচ্ছে প্রেসিডেন্টেড ওয়েতে কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়াই উনাকে ভালোবাসে। এই ভালোবাসার তো কোনো হচ্ছে আপনার জাস্টিফিকেশন দরকার নেই। এই ভালোবাসার কোনো আপনার লাভ ক্ষতির হিসাব দেখে না। দেখেন, দুনিয়ার যে কোনো জায়গায় এই বাংলাদেশে তো বিভিন্ন স্লোগান দেয় যে আজকে এই অমুক নেতার জন্য জীবন দিব, তমুক নেতার জন্য জীবন দিব। এগুলা স্লোগানে বইয়ে আপনার প্রকাশ পায়। বিশ্বের একমাত্র হচ্ছে নেত্রী হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা, যার জন্য মানুষজন আক্ষরিক অর্থে জীবন দিচ্ছে। সেই হচ্ছে আপনার লালদিঘির ময়দান থেকে শুরু, ২৪শে আগস্টের ২১শে গ্রেনেড হামলায় শেষ। যারা জীবন দিচ্ছে তারা কোনোদিন কিন্তু স্লোগানও দেয় নাই। পরিস্থিতির দাগী শেখ হাসিনা আক্রান্ত হইছে, মানুষজন বুলেটের সামনে মিছিল আপনার দেয়াল হয়ে দাঁড়ায় গেছে। তো শেখ হাসিনা তো মানুষজন এই ভালোবাসা তো আনপ্রেসিডেন্টেড, এটা তো হচ্ছে ব্যাখ্যার দরকার নাই। তার মানে এই যে পাওয়ার, এটাই আওয়ামী লীগের পাওয়ার। তাইলে এই রিপোর্টেই কিন্তু সার্বিকভাবে জিনিসটা ব্যাখ্যা হয়ে গেছে যে শেখ হাসিনা যদি না চায় এবং এই প্ল্যান বিএনপি, জামাত, ইউনূস, এক্স, ওয়াই, আমেরিকা, ইন্ডিয়া সবাই জড়িত থাকে, কেউ যদি এক্সিকিউট না হয়, তার মানে কি মিন করে? যে আওয়ামী লীগ কারো প্রেসক্রিপশনে চলে না। এটা শেখ হাসিনার আওয়ামী লীগ। এটা অনেকভাবে এটাকে অনেকে ডিফাইন করতে পারে, এইটা গণতান্ত্রিক হইল কিনা না হইল কিনা। আপনি দেখেন প্রত্যেক কাউন্সিলত হচ্ছে আপনার বিগত ২টা কাউন্সিলে শেখ হাসিনা বলছে যে নতুন কেউ নিয়ে আসে, আমি সভাপতি হইতে চাই না। পুরা হাউস উনাকে চায়। পুরা হাউস চায়। এবং আপনি অন্য কথা বাদ দেন। আপনি বললাম তো যে শেখ হাসিনার বিরুদ্ধে এত পরিমাণ অপপ্রচার প্রচারণা হয়। আপনি একজন ব্যক্তি ব্যাপারে যদি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোন হচ্ছে এনালাইসিস করেন বা কোন ভোটিং হন, ফর এক্সাম্পল যে একজন ব্যক্তি নির্বাচনে দাঁড়াবে। কোন দল-টল কিছুই না। শেখ হাসিনার ধারে কাছে আসার মতো কেউ নাই। তারেক রহমানের ব্যাপারে একটা মানুষের ইনফ্যাচুয়েশন ছিল। ১০-১৫ বার বিএনপি কর্মী সমর্থক। একটা গোষ্ঠীর হয়তোবা ছিল। সেই ২ মাস সেটা গন। তারেক রহমান যদি লন্ডনে বসে থাকতো তাইলে ইনফ্যাচুয়েশনটা হয়তো থাকতো। তারেক রহমান আসলে কিছু একটা করে ফেলবে। ২ মাসে বাংলাদেশের মানুষ দেখে ফেলছে যে উনি কি করতে পারে। তার মানে বর্তমান বাংলাদেশের এন্টায়ার জনগোষ্ঠীর মাঝে শেখ হাসিনার মতো ক্রাইসিস ম্যানেজার, লিডার, ভিশনারি একজনও নাই। আপনি কালকে একটা নিরপেক্ষ পোল করেন। আপনি মানুষজন এই সিচুয়েশনের মাঝেও যে আপনি অনলাইনে পোল করতে পারেন, দেখবেন যে হচ্ছে মানুষজন কি রিপ্লাই দেয়। সো যেখানে আমি যে ব্যাখ্যাটা একটু আগে দিলাম আওয়ামী লীগ নিয়া, সেই ব্যাখ্যাটাই কিন্তু যে তারা যত ধরনের রিফাইন্ড আওয়ামী লীগ বা যাই করুক না কেন, এই চেষ্টা আগে ইতিপূর্বে অনেকে হয়েছে। অনেক হেভিওয়েট আওয়ামী লীগ নেতৃত্বকে সাথে নেয়া হইছে। কিন্তু এই ৫ই আগস্ট পরবর্তী সময়ে একটা বড় ব্যাপার হইছে হচ্ছে দলকে আপনার ভাঙন তো দূরের কথা, দলকে ন্যূনতম হচ্ছে আপনার কি বলে? ন্যূনতম ইনফিল্ট্রেট করা যায় নাই। দল ফুল ইনটেক্ট। তার কারণটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, শেখ হাসিনা
এই বয়সে আইসা সারা বাংলাদেশে যে ভাই নেতাকর্মীদের সাথে কথা বলছে, বিভিন্ন পর্যায়ে মানুষজনকে রিচ আউট করেছে, বক্তব্য বলছে, মানুষজন দে ক্যান কানেক্ট দ্য অ্যাফেকশন। এই যে জনগণের প্রতি যে মায়াভাব, দলীয় নেতাকর্মীদের প্রতি যে আবেগ, অনুভূতি, এই জিনিসটা মানুষজন বুঝতে পারছে। আরো বেশি বুঝতে পারছে। বরং উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন দলীয় নেতাকর্মীরা স্বভাবতই উনার ব্যস্ত সময়ের কারণে কাছে পায় নাই। এই 18 মাসে সেটা আরো অনেক বেশি পাইছে। এবং যারা কথা বলেছে উনার সাথে, তারা জানে যে এই কথা বলার এই অনুভূতির আসলে দাম কতটুকু, ইটস প্রাইসলেস। তো আওয়ামী লীগের যে ফিরে আসা বলেন, সেটা শেখ হাসিনার হাত ধরেই হবে, শেখ হাসিনার নেতৃত্বেই হবে। এই যে রিফাইন্ড আওয়ামী লীগ গোষ্ঠী বা যাদেরকেই বলা হোক না কেন, তাদের একটা বড় টার্গেট হচ্ছে আসলে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগে আনা না, আওয়ামী লীগের আনাটাকে হচ্ছে মানে আপনার হচ্ছে আ পিছনে দেওয়া, এই সময়টাকে কত দীর্ঘসূত্রিতায় ফেলা। কারণ শেখ হাসিনাকে এই সিন থেকে সরায় দিতে পারলে এটা কাজটা ইজি হবে। এই জিনিসটা হবে না। এটা আওয়ামী লীগের নেতাকর্মীরাই এলাও করবে না, সাধারণ কর্মী সমর্থকরা এলাও করবে না, এবং এটা ওই রিপোর্টের মাধ্যমে, এই কথার মাধ্যমে প্রমাণিত। সো আওয়ামী লীগ তার মতোই আসবে, তার সময় আসবে, শেখ হাসিনার নেতৃত্বেই আসবে, এবং কোন প্রেসক্রিপশনে আসবে না। XYZ, হোয়েভার হি ইজ অর দ্য কান্ট্রি ইজ, কারো প্রেসক্রিপশনে আসবে না। এই কারণেই আওয়ামী লীগের ফাইটটা একটু কঠিন। এই কারণেই আওয়ামী লীগের ফাইটটা একটু বেশি, অনেক বেশি হচ্ছে স্যাক্রিফাইস, অনেক বেশি ত্যাগের দরকার হইছে, এবং অতীতেও তাই হইছে। বাট আওয়ামী লীগের ডিএনএ তে এই সংগ্রাম আছে, আওয়ামী লীগের ডিএনএ তে এই ত্যাগের মানসিকতা আছে। সো এটা আওয়ামী লীগ ওভারকাম করবে শেখ হাসিনার নেতৃত্বেই। আমেরিকায় থাকেন একজন মানবাধিকার ব্যক্তিত্ব মোহাম্মদ আলী সিদ্দিকী। তিনি সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে আলাপ করছিলেন। তিনি জিজ্ঞেস করছিলেন শিরিন শারমিন চৌধুরী, তারপরে সাবের হোসেন চৌধুরী দুজনের কথাই, এবং তিনি তাকে বলেছেন দুজনের সাথেই তার যোগাযোগ আছে, সর্বশেষ কথাও হয়েছে, তারা কোনোদিন শেখ হাসিনার সাথে বিট্রু করবে না। এটাই তো বললাম যে ভাই, মানে এন্টায়ার আওয়ামী লীগ যদি বলেন, 111 এর পরবর্তী সময়ে যে চেষ্টা করা হয়েছিল, সেখানে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতারাও কিন্তু হচ্ছে কোনো না কোনো পর্যায়ে আপনার হচ্ছে যুক্ত হয়েছিল। এটা তো প্রমাণিত সত্য কথা। এবার একজন লোককে আসলে হচ্ছে হেলানো যায় নাই। তার কারণটা এই যে বললাম যে এই মানে আপনারা দেখেন, ক্রাইসিস এবং খারাপ সময় মানুষজনের সলিডারিটিকে আসলে অনেক বাড়ায়। ৭৫ পরবর্তী সময়ের পরে এই ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের উপর যে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চলেছে, এটা আওয়ামী লীগকে আরো সলিডিফাই করেছে। তাদের ইউনিটি মতবোধ। এখন আপনি বলতে পারেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলে অনেকের অনেক হতাশা, অনেকের খোঁজখবর নেওয়া হয় না, অনেক নেতাকর্মীদের হতাশ আছে। আই ভেরি মাচ আন্ডারস্ট্যান্ড দিস। এই জিনিসটা সত্য। এখানে এই ঘাটতি বা ধরেন আওয়ামী লীগের কর্মীদের সাথে নেতাদের প্রত্যাশা এবং হচ্ছে চাওয়া পাওয়ার মাঝে হচ্ছে পার্থক্য আছে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু এজ এ হোল যদি হচ্ছে পার্টি স্ট্রাকচার যদি আপনি চিন্তা করেন, সেখানে হচ্ছে পার্টি শতভাগ হচ্ছে ইউনাইটেড। এই ইউনিটিটাকে ভাঙার জন্যই একেক সময় একেক রকম থিওরি বাজারে ছাড়া হয়। এই যে শিরীন শারমিন চৌধুরী, আমরা তো আগে জানছিলাম যে সাবির হোসেন চৌধুরীকে অল্প সময়ে জামিন দেওয়া হইছে, কারণ রিফাইন আওয়ামী লীগ। এরকম বিভিন্ন সময় যেমন বিভিন্ন নাম আসছে। এর আগে হচ্ছে আপনার ইয়ার নাম এসে, আইভুর রহমানের নাম এসেছে। সো এগুলো আসলে হচ্ছে যে মানে বাজারে এই আওয়ামী লীগের এই প্রক্রিয়াটাকে কনফিউজিং করার জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের কনফিউজড করার জন্য, আপনার হচ্ছে দ্বিধাবিভক্ত করার জন্য আসলে এই কাজগুলো করা হচ্ছে। বাট এটা তো মানে মোটামুটি তো এই ২ বছরে, প্রায় ১.৫ বছরের বেশি সময় গেল। এটা তো প্রমাণিত যে এটা আসলে ইট উইল নট ওয়ার্ক। এটা কাজ করবে না। আজকে সর্বশেষ সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে বিএনপির যে মহিলা এমপিদের তালিকাটা। হুম। একজনকে নিয়ে সবচেয়ে বেশি আলাপ হচ্ছে, তার নাম হচ্ছে ফাহমিদা হক। আমি বিডি নিউজে দেখলাম তার পরিচয় দেয়া আছে, তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য। হুম। এটা কিন্তু আমি কখনো জানতাম না। আপনি কি জানতেন? আমার হচ্ছে মানে ওই পরিচয় আমার আসলে জানা সম্ভব। উনি খুব সম্ভবত হচ্ছে ৩য় মাত্রা পরিচালক। মানে ওই গ্রুপের যারা আছে, জিল্লুর রহমানের স্ত্রী। স্ত্রী বিষয়টা আমি আসলে এখন আমি একটা ছবি জাস্ট দেখছি। আমি এটা মানে আপনার সাথে টক শোতে বসার আগে হচ্ছে চেক করার চেষ্টা করছিলাম। বাট এখন পর্যন্ত আমি নিশ্চিত হইতে পারি নাই যে এটা জিল্লুর রহমানের স্ত্রী কিনা। এই কারণে হচ্ছে বক্তব্য দিতে পারব না। বাট এরকম দেখেন, খলিলুর রহমানের মতো আপনার ব্যক্তিকে যদি, যার বিরুদ্ধে এই বিএনপির বর্তমানে ডিফেক্টু নেতা সালাউদ্দিন আহমেদ যেভাবে কথা বলছে, তারপরেও তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মানতে হইছে। এই যে আপনার ইয়ে করা হইছে, কি বলে, যে সংরক্ষিত আসনে যাদেরকে দেওয়া হইছে, সেখানে